আজকে ধর্মতলার ওয়াই চ্যানেলে মমতা ব্যানার্জির ধর্ণা নামক এক নৃত্যানুষ্ঠান ছিল। সবাইকে বেলা 1টার সময় হাজির হতে বলেছেন, নিজে বেলা 2টোর সময় হাজির হবেন বলে জানিয়েছিলেন। কিন্তু দেখা গেছে সেই জায়গায় কোনো জনসমাগমই নেই। হাতে গোনা কতগুলো লোক সেখানে দাঁড়িয়েছিল যে কী হয় দেখার জন্য, সেগুলোকেই দলীয় কর্মী বলে চালিয়ে দেওয়ার চেষ্টা। ওই জনসভায় কোনো বিধায়ক হাজির হয়নি। হাজির হয়েছিলেন মদন মিত্র, কুণাল ঘোষ, সাংসদ জোলা সেন, বিমান বন্দ্যোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায় আর একজন। এহেন সভাস্থল সম্পূর্ণরূপে ফ্লপ হয়ে গেছে। কেন এই সভাস্থল আমি আপনাদেরকে পরে বলছি। এখন মমতা ব্যানার্জি গতকাল ফেসবুকে একটা পোস্ট করেন যে বেলা 4:30টার সময় লাইভে আসছি বলে। ভালো জিনিস, মমতা ব্যানার্জি এই মাঝে মাঝে ফেসবুক পোস্ট আর এই লাইভে আসছি বলাতে বাংলার জনগণ অন্তত জানতে পারছে যে মমতা ব্যানার্জি কোথাও যায়নি, হারিয়ে যায়নি, আমাদের মধ্যেই আছে। নমস্কার বন্ধুরা, আমি দীপ্তিমান, আপনারা দেখছেন বেঙ্গল এক্সপ্লেন চ্যানেল। দেখুন, মমতা ব্যানার্জি যখনই বলে ফেসবুকে আসছি, লাইভে আসছি, তখনই বাংলার মানুষ একটা আশা নিয়ে থাকে যে হয়তো তিনি বিরোধী নেতৃত্ব কোনো একটা জিনিস নিয়ে বিস্ফোরণ ঘটাবে। কিন্তু আমি জানতাম যে এইসব কিছুই হবে না। তিনি এক ঝুড়ি মিথ্যে ঢপবাজির গল্প মানুষকে শোনাবার জন্য আবার ফেসবুক লাইভে আসছে। এর আগে একবার ফেসবুক লাইভ করেছিল, আমি আপনাদেরকে তথ্য দিয়ে জানিয়ে দিয়েছিলাম যে কোথায় কোথায় মমতা ব্যানার্জি মিথ্যে কথা বলছে। আবার আজকে পুনরায় সেই কাজটা আমাকে করতে হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি দীপ্তিমান, আপনারা দেখছেন বেঙ্গল এক্সপ্লেন চ্যানেল। সবার প্রথমে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখবেন। দীর্ঘ 1 ঘন্টার একটা লাইভ উনি করেছেন বাংলা এবং হিন্দিতে মিশিয়ে। সেই লাইভে একই কথা বারংবার তিনি হেজিয়ে গেছেন। এই লাইভ করার উদ্দেশ্য ছিল তার ভাইপোকে কেন মারা হলো, কেন তাকে ছেঁড়া জুতো ছোড়া হলো, কেন তাকে ওই পচা ডিম মারা হলো, সেই নিয়ে মানুষকে জানাবার জন্য যে তার ঘরের ছেলে আলালের ঘরে জুলাল, আর বাইরের যত কর্মীদের সন্তান আছে, বাংলার জনগণ আছে, তাদের যেন কোনো ভ্যালুই নেই। তারা ওই ছাগলের পঞ্চম বাচ্চার মতো। এখন দেখুন, মমতা ব্যানার্জি ফেসবুক লাইভ করবে, মমতা ব্যানার্জি কথা বলবে আর মিথ্যে কথা বলবে, এটা হয় না। দীর্ঘ ওই 1 ঘন্টার ভিডিও থেকে, লাইভ থেকে আমি ছোট ছোট কিছু ক্লিপিংস আমার নিজের মতন করে বার করে নিয়েছি, যেগুলো আপনাদের কাছে উপস্থাপন করার মতন যোগ্য। বাকি কথাগুলো বারে বারে একই কথা উনি হেজিয়ে গেছেন, না শোনালেও চলবে। সর্বপ্রথম শুনে নিন যে মমতা ব্যানার্জি ঠিক কালকে ফেসবুক লাইভে কী বলেছেন। ভারতবর্ষে এ ধরনের সিচুয়েশন হবে ভাবতেই পারি না। এখনো মনে হচ্ছে এইসব এত সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস, অত্যাচার, সমস্ত কর্মীদের থেকে সাধারণ মানুষকে গ্রেপ্তার, হাজার হাজার মানুষের হকার উচ্ছেদ, তাদের জীবন জীবিকা যা দিয়ে তারা সংসার চালাতো, আজকে তারা প্রত্যেকে অসহায়, দুর্বল মানুষের ওপর পীড়ন হচ্ছে, তারা নিষ্পেষিত হচ্ছে, তারা শোষিত হচ্ছে, তারা বঞ্চিত হচ্ছে, তারা লাঞ্ছিত হচ্ছে। এই বুলডোজার রাজ বিশেষ করে একতরফাভাবে মানুষকে হিয়ারিংয়ের সুযোগ না দিয়ে, মানুষকে তার রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা না করে, পুনর্বাসনের ব্যবস্থা না করে, আজকে যেভাবে হঠাৎ করে রাতারাতি হাজার হাজার মানুষের দোকান ভেঙে দেওয়া হলো,
তপসিয়াতে বাড়ির পর বাড়ি ভেঙে দেওয়া হলো। অনেক জায়গায় আমি দেখছি মহিলারা হা করে কাঁদছে, মা বোনেরা। শুধু এখানে নয়, আলিপুরদুয়ারের বীরপাড়া থেকে শুরু করে হাওড়া, শিয়ালদা, তপসিয়া, তিলজলা, পাক সার্কাস থেকে শুরু করে, বালিগঞ্জ থেকে শুরু করে, হুগলি থেকে শুরু করে, হাওড়া থেকে শুরু করে, বর্ধমান থেকে শুরু করে, মেদিনীপুর থেকে শুরু করে, বাঁকুড়া থেকে শুরু করে, কোথায় নয়। এবং মানুষের জন্য সামান্য মানবিকতা, মনুষ্যত্ব, এইটুকু তো আমরা আশা করি না। আপনারা শুনলেন, বলছে যে রাষ্ট্রীয় সন্ত্রাস হচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা বলুন, আপনারা খবরের কাগজ পড়েন, টিভি চ্যানেল দেখেন, রাস্তাঘাটে ঘোরেন, কোথাও রাষ্ট্রীয় সন্ত্রাস দেখতে পাচ্ছেন? কোথাও রাষ্ট্রীয় সন্ত্রাস দেখতে পাচ্ছেন না। যা দেখতে পাচ্ছেন সেটা গণ আক্রোশ। নেতা, এমএলএ, এমপি, কাউন্সিলর প্রত্যেকের বাড়ি থেকে চুরির মাল উদ্ধার হচ্ছে, সরকারি ত্রাণের জিনিস উদ্ধার হচ্ছে, পাট ক্ষেত থেকে টাকা উদ্ধার হচ্ছে। এত টাকা এরা উদ্ধার লুটেছে। বলছে হকার উচ্ছেদের কথা। 15 বছর মমতা ব্যানার্জি শাসন করেছে। রাস্তাঘাটে সত্যি কথা আপনারা বলুন তো দর্শক, রাস্তাঘাটে কী পরিমাণ হকার বসে আছে যে মানুষ ফুটপাত ব্যবহার করতে পারছে না, মানুষকে মেন রোডে এসে চলাফেরা করতে হচ্ছে। যদি কোনো পথ দুর্ঘটনা হয়, মমতা ব্যানার্জি দায়িত্ব নেবেন? মমতা ব্যানার্জির সরকার 15 বছর ধরে এই হকারদেরকে বসিয়ে দিয়ে গেছে। নতুন নতুন যত হকার বসেছে তাদেরকে বসা থেকে আটকায় হয়নি। তার কারণ হচ্ছে এই হকারগুলো ছিল তৃণমূল নেতা কর্মীদের আয়ের একটা উৎস। এখান থেকে প্রত্যহ ডেলি টাকা উঠত। এই আমাদের হাওড়া স্টেশন 2500 দোকান আর হকার মিলিয়ে ছিল, প্রত্যহ 50 টাকা করে নিত। আপনারা গুণ করে দেখে নিন যে ডেলি কত টাকা উঠত। এছাড়া দূরপাল্লার বাসের কথা বাদ দিলাম, মাছের আড়তের কথা বাদ দিলাম, সবজির আড়তের কথা বাদ দিলাম, শুধু যারা ডালা নিয়ে বসত এবং দোকান লাগাতো এরকম হকারদের কথাই আমিও বলেছি। দমদম স্টেশন, পাক সার্কাস স্টেশন, যাদবপুর স্টেশন, প্রত্যেক ব্যান্ডেল স্টেশন, যে কোনো স্টেশনে গিয়ে দেখুন হকারদের দৌড়াতো। হকারদেরকে কিন্তু গরিব বলে আপনারা মোটেই ভাববেন না। খোঁজ নিয়ে দেখুন সব পাকা বাড়ির মালিক। খোঁজ নিয়ে দেখুন হকারি করে জমি কিনেছে। খোঁজ নিয়ে দেখুন ছেলে মেয়ে উচ্চশিক্ষিত কিন্তু হকারি করছে। মমতা ব্যানার্জি সব জানত, কিন্তু হকার বসা থেকে তিনি আটকাননি। আজকে রেল তার জায়গা থেকে যদি হকারকে তুলে দেয়, রাজ্য সরকারের করণীয় কী আছে? আমার বাড়ির সিঁড়িতে যদি কেউ বসে হকারি করে, আমি যদি ঢুকতে বলেতে অসুবিধা হয়, আমি যদি তাকে ঘাট ধরে তুলে দিই, কারোর কিছু বলার আছে? রেলের জায়গায় হকার ভাইয়েরা বসেছে কেন? কার অনুমতিতে বসেছে? তাদেরকে জিজ্ঞাসা করা হোক কাদেরকে তোলাবাজির টাকা দিত। হকার ভাইরাই সব বলে দেবে। বন্ধুরা, আপনারা দেখুন এরপর মমতা ব্যানার্জি আর কি বলছে। তৃণমূল কংগ্রেসের এমএলএদের পুলিশ দিয়ে ভয় দেখানো হচ্ছে। লোকাল আইসি এবং এসপিরা ফোন করে বলছেন এবং বাড়িতে পুলিশ পাঠিয়ে রাখছেন যাতে তারা বেরোতে না পারে, এবং তাদের পরিষ্কার বলা হচ্ছে দল ভাঙুন, অমুক লোকের সাথে গিয়ে যোগাযোগ করুন। প্রথম ফোনটা পুলিশ করছে, দ্বিতীয় ফোনটা বিজেপির অফিস থেকে যাচ্ছে। কোন যারা করেন শুধু মুসলিম দেখতে গিয়ে একটা তো বকরিদের উৎসব তাদের করতে দেননি, কিন্তু আপনারা কি ভুলে গেছেন গ্রামগঞ্জে প্রত্যেকটা বাড়িতেই প্রায় গরু থাকে এবং গরু মিল্ক ফার্মার্স আছে, তাদের বিরাট গ্রুপ আছে। কারণ আমরা মাদার ডেয়ারি, আমরা বিশেষ করে বাংলা ডেয়ারি করেছিলাম বাংলায়। আমরা দুধটা কিনতাম চাষিদের থেকে, যারা গরুর দুধ বিক্রি করে, যাতে তারা দামটা প্রপারলি পায়। আজকে হাজার হাজার মানুষ যারা দুধ বিক্রি করে, যারা গরু থেকে দুধ থেকে ছানা বানায়, ছানা থেকে মিষ্টি বানায়, সেই আমাদের ছোট্ট ছোট্ট শিশুরা দুধ খেয়ে থাকে। মানুষ দুধ খেতে ভালোবাসেন, তারা দুধ খেয়ে থাকেন। আজকে কিন্তু তাদেরও মনে রাখবেন, বিরাট একটা কমিউনিটি, লক্ষ লক্ষ মানুষ তাদের জীবন জীবিকা হারাচ্ছেন। এই বহিষ্কৃত মুখ্যমন্ত্রী, হেরো মুখ্যমন্ত্রী,
বিগত 15 বছরের মুখ্যমন্ত্রী, কতটা ঢপবাজ আর মিথ্যাবাদী আপনারা বুঝতে পারছেন। বলছে এমএলএ এমপিদেরকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না, পুলিশ দিয়ে ভয় দেখানো হচ্ছে। মানে উনি বলতে চাইছেন যে আমার লোকেরা সব গৃহবন্দী করে রেখে দিয়েছে, এটা বিজেপি করাচ্ছে। এই এমএলএ এমপিগুলো রাস্তায় বেরোচ্ছে, বিধানসভায় গিয়ে শপথ নিল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছে আমি যত্রতত্র ঘুরে বেড়াচ্ছি। শোভনদেব বাবুকে কি আটকে রেখে দিয়েছে বিরোধী দলনেতা? না কুণাল ঘোষ বেরোতে পারছে না, না দোলা সেন বেরোতে পারছে না, না কাকলি ঘোষ দস্তিদার বেরোচ্ছে না, না মদন মিশ্র বেরোতে পারছে না। সম্পূর্ণ টোটালি ঢপবাজ কথাবার্তা, কেউ কাউকে আটকে রাখছে না। আসল কথা হচ্ছে মমতা ব্যানার্জি মিটিং ডাকছেন, সেই মিটিংয়ে কেউ এসে হাজির হচ্ছে না। অজুহাত হিসেবে বলছে আমার বাড়ির দোরগোড়ায় পুলিশ দাঁড়িয়ে আছে, আমাকে বেরোতে দিচ্ছে না। সব গল্প কথা, তথ্য প্রমাণ কিছু নেই। পুলিশ যদি ফোন করে এই কথা বলতো, বিজেপির থেকে যদি এই কথা বলা হতো, তাহলে সে ফোন রেকর্ডিং থাকতো না। মমতা ব্যানার্জি সেটাই ফেসবুক লাইভ করে সেটা শোনাতো না। মমতা ব্যানার্জি কি এতটাই বোকা? দর্শক বন্ধুরা আপনারা ভাবেন মমতা ব্যানার্জি এই সুযোগ কি ছেড়ে দিত? সব মিথ্যা কথা মানুষকে উনি বোঝাচ্ছে। উনি আজকে দুগ্ধ প্রকল্পের কথা বলছেন, মমতা ব্যানার্জিকে জবাব দিতে হবে যে কেন হরিণ কাটা বন্ধ হয়ে গেল, কেন মাদার ডেয়ারি তুলে দেওয়া হলো। বলছে বকরি ঈদ পালন করতে দেওয়া হয়নি। মুসলমান ভাইয়েরা বকরি ঈদ পালন করেনি, হ্যাঁ গরু জবাই হয়তো হয়নি, কারণ ভারতীয় সংবিধান, ভারতীয় আইন মেনে পশু বলি বা পশু হত্যার যে নিয়ম আছে সেই নিয়ম মেনে তারা যদি করতো তাহলে নিশ্চয়ই গরু জবাই হতো বা তাদের বকরি ঈদে গরু উৎসর্গ করতো, হালাল করতো। কিন্তু না, সংবিধান মানব না, যা ইচ্ছা তাই করবো। সেই জামানা শেষ, সেই যুগ শেষ। আজকে আমাদের কর্মীদের একটা মিছিল করতে দিচ্ছে না, একটা মিটিং করতে দিচ্ছে না, বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। যারা বলে ভয় নয় ভরসা রাখুন, তাদের কাছে আমার সবিনয় প্রশ্ন থাকবে, প্লিজ দয়া করে আমাকে ভুল বুঝবেন না। মানুষের জ্ঞাতার্থে জানাই, আমাদের 2500 পার্টি অফিস আপনারা ভেঙে চুরমার করে দিয়েছেন, অনেক মন্দিরেও তালা দিয়ে দিয়েছেন, ঈদগাঁও দখল করেছেন, মিশনারিদের ফান্ডও বন্ধ করে দিয়েছেন। এমনকি কর্মীদের তো মারছেন, বাড়ি থেকে বেরোতে দিচ্ছেন না, এমএলএদের ভয় দেখাচ্ছেন। আমাকে কালকে 4 জন এমএলএ এসে কমপ্লেন করে গেছেন যে তাদের পুলিশ দিয়ে বলানো হচ্ছে যদি আপনি মিটিংয়ে যান তৃণমূলে তাহলে আপনাকে আর্মস কেস দেওয়া হবে, গাঁজা কেস দেওয়া হবে, আপনাকে অ্যারেস্ট করা হবে। এনা জিনিস মনে রাখবেন, প্রবাদে আছে বেশিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে। বারবার অন্তত একটা সীমা থাকা উচিত। অত্যাচারের একটা সব সীমা অত্যাচারের লঙ্ঘন হয়ে গেছে। আরও তো স্টেটে ইলেকশন হয়েছে, কই সেখানে তো জিনিস হচ্ছে না, কেন একমাত্র বাংলায় হচ্ছে? আরও স্টেটে ইলেকশন হয়েছে, কারণ সেসব জায়গায় এরকম অত্যাচার হচ্ছে না, কর্মীদেরকে মারধর করা হচ্ছে। আরে এটা তো বিরোধীদের প্রশ্ন ছিল বিগত 15 বছর ধরে, কেন সন্ত্রাস হবে? নির্বাচন পরবর্তী সন্ত্রাসে কেন মানুষের মৃত্যু হবে? আজকে ভূতের মুখে রান্না মমতা ব্যানার্জি বলছে। এটা কাদের দাবি ছিল, কাদের অভিযোগ ছিল? বিজেপি, কংগ্রেস, সিপিএম, আইএসএফ এদের অভিযোগ ছিল। আজকে টিট ফর ট্যাট হয়ে গেছে। আজকে মনে পড়ছে দেশের আর কোথাও হয় না। ভুলে গেছি 18 সেই পঞ্চায়েত ইলেকশন, ভুলে গেছি 23-এর পঞ্চায়েত ইলেকশন, কত লোক মরে গেছিল। মমতা ব্যানার্জিকে জবাবদিহি করতে হবে, কেন হয়েছিল সে সন্ত্রাস। রাজীব সিনহা রাজ্যের যে ছিল নির্বাচন কমিশন, মমতা ব্যানার্জির চটিচাটা চুপচাপ বসেছিল, দেখছিল। আর নির্বাচন শেষ হওয়ার পর, ওরকম রক্তক্ষয়ী নির্বাচন শেষ হওয়ার পর বলেছিল পিসফুল ইলেকশন। বদমাইশি আর ভাঁদরামি একটা লিমিট থাকা দরকার। তারপর দেখুন কি বলছেন। বাংলাকে টার্গেট করে আপনারা হারিয়েছেন, এসআইআর এর নাম করে, লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে।
আমার কাছে স্পেসিফিক খবর আছে প্রায় 177টা সিটে কিভাবে আপনারা রিগ করেছেন, মেশিন হ্যাক করেছেন। আমি নিজে ভুক্তভোগী। আমাকে মারতে মারতে কাউন্টিং সেন্টার থেকে বের করে দিয়ে পুরো লুট করেছেন। তখন আমি 13,000 ভোটে জিতছিলাম। এত কিছু করার পরেও আমাদের রাজারহাটে তাপস জিতে গেছিল, অ্যানাউন্স হয়ে গেছিল। পরের দিন আবার রিকাউন্টিংয়ের নাম করে বিকেলবেলায় তাকে জোর করে 300 ভোটে হারালেন। এরকম অনেক কেস আছে। এবং এটা ভাববেন না আমাদের কাছে এভিডেন্স নেই, ডকুমেন্ট নেই। সব এভিডেন্স ডকুমেন্ট আমাদের আছে। বামফ্রন্ট 2006-এ 235টা সিট পেয়েছিলেন এবং সেখানে অহংকার করে বলা হয়েছিল আমরা 235। আজকে আপনারাও এত লুট করে এত জেতার পরেও, মানে যেটা সকল জেতা, আমি তো মানি না এই জেতা, সকল জেতা করেও আপনারা স্বস্তি পাচ্ছেন না। তাহলে কি আপনারা ভয় পাচ্ছেন? ভরসা করতে পাচ্ছেন না বাংলার মানুষকে? বলছে আমি এই জেতা মানি না রে। আপনার জেতা মানা আর না মানার মধ্যে কার কি গেল? নতুন সরকার গঠন হয়ে গেছে, নতুন মন্ত্রীরা গতকাল শপথ নিয়ে নিয়েছে। আপনি মানুন না মানুন, ঘরে বসে কোণের মধ্যে কাঁদুন, কোনো কিছু যায় আসে না। বামপন সত্যি কথা, বুদ্ধবাবু এটা কথা বলেছিল যে আমরা 235 5 বছরের মধ্যে বাংলার মানুষ অহংকারের জবাব দিয়ে দিয়েছে। আপনি সেই ঘুরিয়ে ফিরিয়ে এসআইআরে গল্প শোনাচ্ছেন। এতে বলবার কিছু নেই, জোর করে কিছু দখল করা হয় না। লড়াইয়ের ময়দানে জো জিতা ওই সিকান্দার, বাকি ওই অজুহাতের কোনো মানে হয় না। বন্ধুরা, তারপর দেখুন যে আর কি বলেছে। তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল, স্বীকৃত রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলটাকে ভাঙবার জন্য কাউকে টাকা, কাউকে ইডির ভয়, কাউকে সিবিআইয়ের ভয়, কাউকে অ্যারেস্টের ভয়, কাউকে পরিবারের ভয়, কাউকে ছেলে মেয়েদের তুলে নিয়ে যাওয়ার ভয়, অনেক কিছু ভয় দেখাচ্ছেন। ভয় কেউ কথা বলতে পারছে না, তারা বাধ্য হচ্ছে, তাদের বাধ্য করছেন যাতে তারা দল ভাঙে। মনে রাখবেন, আজকে আপনাদের সুদিন আছে, আপনাদের গভর্নমেন্ট চলবে তো আগামী দিন। নিজেরাই ঠিক করে লিডার অব লোকসভা পার্লামেন্টে তাকে আপনারা যেভাবে অ্যাটাক করলেন, যেভাবে মারলেন, তার চোখ এখনো অক্ষত আছে কিনা আমরা জানি না। ডাক্তার ডাকা হয়েছে, কারণ এখানে তো আবার হাসপাতালকেও বারণ করে দিয়েছেন যাতে কোনো হসপিটাল ট্রিটমেন্ট না করে। ওপিডিতে স্ক্যান করতে ভয় পাচ্ছে। এ কোন রাজত্বে আমরা এলাম? এমনকি আরজি কর নিয়ে যখন আন্দোলন হয়েছে, আমি প্রথম তাদের বাড়িতে ছুটে গিয়েছিলাম। যেদিন ঘটনা ঘটে আমি ঝাড়গ্রামে ছিলাম। ঝাড়গ্রাম থেকে তার বাবা মার সাথে আমি ফোনে কথা বলেছি। তার পরের দিন তার বাড়ি ছুটে গেছি। এবং শুধু তাই নয়, আমি নিজে ধর্ণা মঞ্চে গেছি ছাত্রছাত্রীদের, তাদের ডেকে 3-4টে মিটিং করেছি। তারা যেগুলো বলেছে মেনে নিয়েছি। এইবারে আসল কথা এসেছে মমতা ব্যানার্জি, লিডার অফ অপোজিশন রাহুল গান্ধী, অভিষেক ব্যানার্জি নয়। ভারতবর্ষের সংবিধানে একটাই বিরোধী দলনেতা হয়, বলুন আপনার দলের লোকসভার নেতা, এলওপিসে নয়। আপনি আরজি করের কথা বলছেন, আরজি করে আপনি কি করেছিলেন আমরা সবাই জানি। ওই তৎকালীন পুলিশ কমিশনারকে ফোন করে কিভাবে নির্দেশ দিয়ে তার তথ্য প্রমাণ হাফিজ করেছিলেন আমরা সব জানি। আপনি তখন মুখ্যমন্ত্রী ছিলেন, আপনি বলছেন যে ঝাড়গ্রামে ছিলাম। আপনি এও বলেছেন যে সারা রাত জেগে তদারকি করেছেন। কি তদারকি করেছেন আর তার ফল কি, সেটা সিবিআই তদন্ত করছে, বেরিয়ে আসবে খুব শিগগিরই। আপনি বাবা মায়ের সাথে কথা বলেছেন, ফোনে কি কথা বলেছেন, টাকার অফার কত দিয়েছেন, কীভাবে তাদের মুখ বন্ধ করে থাকতে বলেছেন। আপনার কল রেকর্ডিং প্রকাশ করে দিন, আপনার কাছে সব তথ্য আছে। আপনি খালি গল্প কথা এই ফেসবুক লাইভ করে করে মানুষকে শোনাচ্ছেন কেন? সাংবাদিকদের মুখোমুখি হয়ে তথ্য প্রমাণ দিচ্ছেন না কেন? সাংবাদিকরা এতদিন
কোনো প্রশ্ন করতে পারেনি আপনার ভয়ে। আপনি মুখ্যমন্ত্রী ছিলেন। আজ আর তাদের হাত পা বাঁধা নয়, তারা মুখের কথা মুখের ওপরই করে দেবে, প্রশ্ন জিজ্ঞাসা করে নেবে। সেই ভয়ে ঘরে বসে বসে ফেসবুক লাইভ করছেন। সাংবাদিক ডাকুন, উত্তর দিন, সাংবাদিক বৈঠক করুন, তথ্য প্রমাণ দেখান। কিচ্ছু নেই দর্শক বন্ধুরা, যা বলছে সব গল্প, ধারণা। আমাকে এসে বলেছে, আমি শুনেছি, আমি জানতে পেরেছি, এই ধরনের কথাবার্তা, যার কোনো গ্রহণযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা আইনে নেই। তারপরে শুনুন আর কি বলেছে। মাথায় রাখবেন, সিঙ্গুর আর নন্দীগ্রামে কৃষি জমি আন্দোলনের সময় আমি 26 দিন অনশন করেছিলাম। আমার কাছে কিন্তু সরকারের কোনো দূত আসেনি, তারা আমার সাথে কোনো কথা পর্যন্ত বলেনি। হ্যাঁ, তখন তদানীন্তন মাননীয় রাজ্যপাল গোপাল গান্ধী, আমি আজও তার কাছে কৃতজ্ঞ, তিনি দুবার এসেছিলেন। আপনারা কোথায় ছিলেন? আপনারা কেউ ছিলেন না। আমতার কান্দুয়াতে যখন 14 জনের হাত কেটে নেওয়া হয়, আমি তখন ইউথ স্পোর্টস মিনিস্টার হিসেবে ফার্স্ট কাজ যেটা করেছিলাম, সেটা আমি কিন্তু করেছিলাম, তাদের বাড়িতে ছুটে গিয়েছিলাম এবং আমার জীবনের প্রথম বই উপলব্ধি লিখে আমি যা রয়্যালটি পেয়েছিলাম, তখনকার দিনে সম্ভবত 91-2 হবে, আমি 20,000 টাকা করে প্রত্যেকটা পরিবারকে দিয়েছিলাম, যার জন্য আমাকে 30,000 টাকা ইনকাম ট্যাক্স কেটে নিয়েছিল। 1,40,000 টাকা বইয়ের রয়্যালটি থেকে দিয়েছিলাম। পার্টি কোনোদিন কারো কাছে পয়সা করে নেয়নি। কিছু বেনজল ক্ষমতায় যারাই থাকে ঢুকে যায় এবং তারা সুযোগটা নেয়, আবার যখন অন্য রাজনৈতিক দল ক্ষমতায় আসে তখন সেখানে তারা চলে যায়। যারা ভাবছেন এরা তাদের অ্যাসেট, তারা কিন্তু অ্যাসেট নয়। ওরা আমাদের দল থেকে চলে গেছে, আমরা বেঁচে গেছি, কারণ দলটাকে আমরা নতুন করে তৈরি করব যাতে এই ধরনের লোক আর না আসে। মমতা ব্যানার্জি বলছে কান্দুয়ায় 14 জনের হাত কেটে, এটা সত্যি কথা। যে কংগ্রেসকে ভোট দেওয়ার অপরাধে সিপিএমের হারমাদরা 14 জনের হাত কেটে নিয়েছিল হাওড়ার কান্দুয়াতে। যেমন সাইবাড়িতে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল, আর একটা জায়গায় কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য জ্যান্ত কই মাছ মায়ের গলায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল। উনি বলছেন বই লেখার রয়্যালটি থেকে 20,000 টাকা করে দিয়েছেন 14 জনকে। 14 দুগুলো 2,80,000 টাকা। উনি 1,40,000 টাকা, 30,000 টাকার ইনকাম ট্যাক্স, 1,70,000 টাকার কথা বলছেন। তথ্য তো মিলছে না। বলছে আমার একটা স্বীকৃত রাজনৈতিক দল। এটাই তো আশ্চর্যের বিষয়। নির্বাচন কমিশনের কাছে তো আমার প্রশ্ন, আমি অবাক হয়ে দেখছি যে নির্বাচন কমিশন নির্বাক কেন? একটা চোর দল যে সারা পশ্চিমবঙ্গ লুটে নিয়েছে, লুটেরাদের একটা সংগঠন, তাকে রাজনৈতিক স্বীকৃতি দিয়ে রেখেছে কেন? ইমিডিয়েট এই দলটাকে ব্যান করে দেওয়া উচিত। এই দলটার তো কোনো স্বীকৃতিই থাকা উচিত না। এর না আছে কোনো নীতি, না আছে কোনো আদর্শ। দলটা সিম্বল চুরি করেছে, কংগ্রেসের নাম চুরি করেছে, কংগ্রেসের পতাকা চুরি করেছে, কংগ্রেসের যুব কংগ্রেসের লোগো চুরি করেছে, আইনপিসির লোগো চুরি করেছে। সব থেকে বড় কথা, কংগ্রেসের যে সংবিধান, একটা দল গঠন করতে গেলে যে সংবিধান, সেই সংবিধানটাকে পর্যন্ত ডুপ্লিকেট করে লিখে নিয়েছে। আপনারা জানেন যে অভিষেক ব্যানার্জি বাড়িতে সিআইডি হানা দিচ্ছে, কারণ কি? যে বিধায়কদের সই চাল করে মেমোরেন্ডাম করে জমা দিয়েছে লোকসভা, এই বিধানসভায়, সচিবালয়ে। বিরোধী দলনেতা কী হবে সেই প্রস্তাব গ্রহণ করে। এই ফেসবুক কর্মীদের জন্য নয়, কর্মীদের কথা বলছে না, বলছে তার আড়ালের ঘরে দুলা, যাতে তার ভাইপোর পাশে সবাই দাঁড়ায়। তার আক্ষেপ যে এমএলএরা কেন জায়গায় জায়গায় বিক্ষোভ করছে না। আরে কেন বিক্ষোভ করবে? চুরি করবে তুমি, দোষ করবে তুমি, আর বিরোধীরা রাস্তায় বেরিয়ে যারা চুরি করছে তারা চোর বদনাম শুনছে, মার খাচ্ছে, চটথাপ্পড় খাচ্ছে, শুনবে, করবে। দর্শক বন্ধুরা, তারপরে শুনুন না কী বলছে। ডাক্তাররা কাটমানি না দিলে, মানে সরি নট কাটমানি, পেশেন্ট প্রতি তাদের একটা ব্যাপার আছে, তারা না দিলে তাদের রাখেন না আপনারা। অনেকে যার জন্য আপনাদেরও বিভিন্ন হসপিটালে ট্রিটমেন্টও করে না, কিন্তু অনেক বড় হসপিটাল আছে, অনেক টাকা নেন। এবং যারা এটা করেছে সেই হসপিটালগুলোকে সবচেয়ে বেশি আমি সাহায্য করেছি। এই তো কিছুদিন 6 মাস আগেও আমি 30 বছরের রিনিউ করে দিলাম অ্যাপেলো হসপিটালে। আর বেলভিউ হসপিটাল রোজ আমার পায়ে ধরতেন একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য।
আপনাদের সাথে গন্ডগোল ছিল বিড়লাদের, বিড়লাল লোধাদের। রোজ আমার কাছে আসতেন, আমাদের সাহায্য করুন, সাহায্য করুন। আমাদের মেয়র, এর মধ্যে একজন সাংসদও আছেন, তিনি আবার অন্যান্যদের সাথেও যোগাযোগ করছেন। অপরাধটা কি না, তিনি তার ছেলের টিকিট চেয়েছিলেন। তো সবার কি শুধু বাবা মা এমপি হবে, এমএলএ হবে, তার ছেলে মেয়েরাই টিকিট পাবে, আর কেউ পাবে না? আমি একজন এমএলএ ছিলাম, অভিষেক একজন এমপি ছিলেন। আমাদের এত বড় পরিবার, প্রায় 50 জন আমাদের পরিবারের মেম্বার আছে। এমএলএ ছিলাম আর অভিষেক একজন এমপি আছে। তাহলে আপনার ভাইয়ের বউ যে কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায়, সে কে? সে বাইরের লোক? আপনার দুই ভাই ইস্টবেঙ্গল মোহনবাগানের কর্মকর্তা, মায়ামানের কর্মকর্তা সেজে বসে আছে, বেঙ্গল হকি অলিম্পিক হকির চেয়ারম্যান হয়ে বসে আছে আপনার পরিবারের লোক। তারা কি পয়সা কামাচ্ছে না? বলছেন যে বেলবু নার্সিংহোমের মালিক আপনার পায়ে পা ধরতো, আপনার পা ধরতো না, মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে ধরতো। আজকে আপনি হেরে ফুটে বসে আছেন, আপনার পা কেউ ধরতে আসবে না, কেউ পুজবে না। তারা মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে সম্মান করার জন্য বারবার আসছে। হয়তো কোনো কাজে তারা আটকে ছিল, যে আপনি গার্জেন হিসেবে সেটাকে সুরাহা করে দিন। অ্যাপোলো হসপিটালকে 30 বছরের এক্সটেনশান দিয়েছেন, ওটা আপনার কাজ, ডিউটি। না দিলে অ্যাপোলো হসপিটাল গুটিয়ে নিয়ে চলে যাবে। অ্যাপোলোর অনেক সারা ভারতবর্ষে জায়গা আছে, বদনাম রাজ্যের আপনি দিতে বাধ্য হয়েছে। আপনি কি ভাবছেন যে অন্যায় কাজ যদি তারা করে থাকে, আর সেই কাজ যদি আপনি করে দিয়ে থাকেন, কোনো অন্যায় কাজকে প্রশ্রয় দিয়ে থাকেন, তার জন্য আপনি গিলটি। আপনাকে জনগণের কাছে, আইনের কাছে তার জবাবদিহি করতে হবে। অতি পদে পদে মানুষকে মিথ্যে কথা বলা, মানুষকে বিভ্রান্ত করা আপনার স্বভাব হয়ে দাঁড়িয়েছে। দিদি ছিলেন, দিদিমা হয়ে গেছেন, ঘরে থাকাটাই এখন আপনার কাছে সব থেকে বেশ। আপনি মাঝে মাঝে ফেসবুক করুন, মানুষ জানতে পারবে আপনি তাদের মাঝখানে আছেন। বন্ধুরা, আমার আর বিশেষ কিছু বলার নেই। মমতা ব্যানার্জির এখন কাজ হচ্ছে সাংবাদিকদের মুখোমুখি না হয়ে, কারণ জানে যে সাংবাদিকদের মুখোমুখি হলে তারা অপ্রিয় কথাগুলো মুখের ওপর বলে দেবে। ওই নির্বাচনে দাঁড়াবার আগে সন্তু পান আর বাংলার মুখের ওপর বলে দিয়েছে যে দিদি ফাইলগুলো নিয়ে যাচ্ছেন, ওটাতে কি গরু চুরির হিসেব আছে? ওই টাকা দিয়ে কি, গরু চুরির টাকা দিয়ে কি ওই ধোয়ায় নির্বাচনে লড়েছে? তেলে বেগুনে জ্বলে। এখন তো জানে যে আমার ক্ষমতা নেই, এখন যে কেউ আকৃতি প্রশ্ন করে ফেলতে পারে, এখন কেউ বুঝবেও না। তাই মাঝে মাঝে উনি এখন ফেসবুক লাইভে আসবেন, মিথ্যে ঝুড়ি নিয়ে আসবেন। আমরা সজাগ আছি, মমতা ব্যানার্জির প্রত্যেকটা মিথ্যে কথার জবাব আমরা দিয়ে দেব। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।